আসসালামু আলাইকুম। একাগারের নাটের গুরু মাসুদউদ্দিন চৌধুরী ছিলেন একজন জেনারেল। সেখান থেকে হয়েছেন কূটনীতিক, তারপর হয়েছেন ব্যবসায়ী, তারপর হয়েছেন পরপর দুইবার এমপি। একাগারের সময় দুইজনের সবচেয়ে বেশি শক্তি ছিল। একজন হলেন এই জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, আর তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ। এই দুজনে মিলে দেশটাকে উলট পালট করে ফেলছেন। আর তখন সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিএনপির যেসব নেতাকর্মী ছিলেন, ওইসব নেতাকর্মী। এবং সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে তারেক জিয়ার উপর, অমানবিক নির্যাতন করা হয়েছে। তারেক জিয়া যদি আর কিছুদিন জেলে বন্দি থাকতেন, তার দুইটা পরিণতি হতো। একটা হলো চিরতরে পঙ্গু হয়ে যেতেন, আর না হয় উনি মারা যেতেন। তারপর এত টর্চার করা হয়েছে। তার টর্চারের বর্ণনা আমি শুনছি যে তাকে এইভাবে উপরে ঝুলিয়ে ছেড়ে দেওয়া হতো, ফ্লোরে পড়তো। ফ্লোরে পড়লে তারা উল্লাস করতো। এটা ডিজিএফআই এর ছেলে নিয়ে এই নির্যাতন করা হয়েছে। এবং এই নির্যাতনের মূল কারিগর হলো দুইজন, জেনারেল মইনুল আহমেদ তৎকালীন সেনাপ্রধান, আর এই মাসুদউদ্দিন চৌধুরী। জেনারেল মইনুল আহমেদ এখন আমেরিকাতেও যে চাকরি থেকে অপশন নেওয়ার পর আমেরিকায় গেছে, আর বাংলাদেশমুখী হয়নি। এই মইনুল আহমেদ সেখানে, আর মাসুদউদ্দিন চৌধুরী ৮ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে, তখন মাসুদউদ্দিন চৌধুরীকে অস্ট্রেলিয়াতে বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার করে পাঠায়। সেখানে হয়ে গেলেন কূটনীতিবিদ। সেখানে সরকারি সুযোগ সুবিধা ভোগ করে বাংলাদেশে আসলেন, এসে অবসরে গেলেন। অবসরে যাওয়ার পর ব্যবসা শুরু করলেন বিদ্যুৎ কেন্দ্রে সরকারি লোন নিয়ে। এবং সরকারের সময় বাংলাদেশের যত ব্যবসায়ী ছিল, সকল ব্যবসায়ীকে ধরার দায়িত্ব ছিল তার। কারণ তখন জাতীয় সন্ত্রাস দমন একটা কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সমন্বয়ক ছিলেন এই মাসুদউদ্দিন চৌধুরী। এই মাসুদউদ্দিন চৌধুরীর নির্দেশে সকল রাজনীতিবিদকে ধরা হয়েছে, কাকে কখন ধরা হবে এবং কোন ব্যবসায়ীকে ধরা হবে, কোন ব্যবসায়ীকে তুলে আনা হবে, এনে তার থেকে টাকা আদায় করা হবে। তখন এই দুজনের বিরুদ্ধে প্রচুর অভিযোগ ছিল যে তারা ব্যবসায়ীদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং অনেক রাজনীতিবিদকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছেন। কারণ তখন তাদের যে ক্ষমতা ছিল, তাদের কথার বাহিরে যাওয়ার সাধ্য কারো ছিল না। তখন পরিস্থিতি ছিল খুব ভয়াবহ। খুবই আতঙ্কের মাঝে থাকতো রাজনীতিবিদ এবং বড় ব্যবসায়ীরা, যাদের বয়স এখন ৩০-এর উপরে। তারা তখনকার কথা বলতে পারবেন, আজকে থেকে প্রায় ২০ বছর আগের কথা। তো এই মাসুদউদ্দিন চৌধুরী এত ক্ষমতাধর ছিলেন। তখন অনেককে টর্চার করছেন। বিএনপির সিনিয়র যত নেতৃবৃন্দ আছেন সবাইকে গ্রেপ্তার করছে। বেগম খালেদা জিয়া বন্দী ছিলেন, বেগম খালেদা জিয়াকে বন্দী করে ফেলা হয়েছে। মাত্র উনি রানিং প্রধানমন্ত্রী ছিলেন। সেখান থেকে এই ১-২ দিনের পরে ওনাকে অ্যারেস্ট করা হলো এবং ওনার সাথে খুব অসম্মানজনক আচরণ করা হয়েছে। বিএনপি সিনিয়র সকল নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে। এবং বিএনপিকে ভাঙ্গার জন্য তো বিশাল একটা ষড়যন্ত্র ছিল। বিএনপির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য সাইফুর রহমানকে চেয়ারম্যান করে, এবং এই যে এখন স্পিকার হাফিজউদ্দিন আহমেদকে এই মহাসচিব করে, তখন আরেকটা বিএনপি গঠন করছে বেগম খালেদা জিয়াকে মাইনাস করে দেওয়ার জন্য। তখন -2 ফর্মুলার কথা বলা হয়েছিল না? এই 2 ফর্মুলা হলো, একটা হলো বেগম খালেদা জিয়া, একটা হলো শেখ হাসিনাকে মাইনাস করা। তা আসলে শেখ হাসিনাকে তো মাইনাস করার তাদের কোনো উদ্দেশ্য ছিল না, লক্ষ্য ছিল না, ছিল বিএনপিকে তছনছ করে দেওয়া, ভেঙে দেওয়া। বিএনপির বিশাল ক্ষতি করেছে। গত ১৭ বছর শেখ হাসিনা যে ক্ষমতায় ছিল, এই মাসুদউদ্দিন চৌধুরী এবং মইনুল আহমেদের কারণে ক্ষমতায় থাকতে পেরেছে। এবং এদের কাছ থেকে প্রশিক্ষণ পেয়ে, এদের পরামর্শ পেয়ে শেখ হাসিনা দানবীয় আকার রূপ ধারণ করছে। শেখ হাসিনা এত গুম খুন ক্রস ফায়ার করতে পারছে, ডিজিএফআই কে দিয়ে এত কাজ করছে। এখন সকল তথ্য থেকে বের হবে। ১/১১ সময় কারা ১/১১ ঘটিয়েছে, একে রিমান্ডে নিবে, রিমান্ডে নিয়ে সব বের করবে। এবং এটার আরো পিছনে কারা আছে সব রহস্য বের করবে। কারণ বিএনপি তো ১/১১ হওয়ার পর থেকে আর ক্ষমতায় আসতে পারেনি। ক্ষমতায় আসে এই মাসুদউদ্দিন চৌধুরী অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বিএনপির জন্য। তাকে ধরলে বিএনপির অনেক তথ্য বের হবে। এই যে তারেক জিয়ার ভাই কোকো যে মারা গেল, কোকোর হত্যার পিছনে এরা দেয়। কোকোকে তো
তো গ্রেপ্তার করছে, কুকুর উপরেও চরম নির্যাতন করা হয়েছে। পরে কুকু অসুস্থ হয়ে থাইল্যান্ডে চলে গেল, সেখানে চিকিৎসা নিল। পরে তো আর একেবারে ভালোভাবে আর তার জীবনযাপন করতে পারেনি, একেবারে মৃত্যুবরণ করছে 14 সালে, 5 বছর পর। তাকেও গুরুতর ভাবে অসুস্থ করা হয়েছে এই ইয়াতে রেখে, ডিজিএফআই সেলে রেখে। তো সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জিয়া পরিবার। বিএনপিকে ভাঙার চেষ্টা করা হয়েছে, বিএনপিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে। বিএনপিকে ধ্বংস করার জন্য নতুন দল গঠন করছে সাইফুর রহমানের নেতৃত্বে, এবং হাফিজউদ্দিন আহমেদকে নিয়ে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভঞ্জাবাই সাবেক সেনাপ্রধান জেনারেল মাহবুব সহ একটা গ্রুপ তৈরি করছিল যে বিএনপি কে ভেঙে একেবারে তছনছ করে দিবে। এটার কুশীলব ছিলেন উনি। এবং অবসরে আসার পর শেখ হাসিনার থেকে সুবিধা নিয়ে বিদ্যুৎ কেন্দ্র করছে, অবৈধভাবে অবৈধ টাকা দিয়ে বিদ্যুৎ কেন্দ্র করছে। ও ছিল একজন জেনারেল, এত টাকা পায় কোথায়? একটা বিদ্যুৎ কেন্দ্র করতে কয়েক হাজার কোটি টাকা লাগে। 1-2 হাজার কোটি টাকা দিয়ে একটা বিদ্যুৎ কেন্দ্র হয় না, কয়েক হাজার কোটি টাকা হলে আপনি একটা বিদ্যুৎ কেন্দ্র করতে পারবেন, না হয় আপনি পারবেন না। তা এত টাকা একজন জেনারেল কোথায় পেল? এই টাকার তার সোর্স কি, সোর্স অফ ইনকাম কি, এটা দেখাতে হবে। এই অবৈধ টাকা কোথা থেকে আসছে? হাজার হাজার কোটি টাকাও কোথা থেকে আসছে? ওনার তো এত সম্পদ নেই, টাকার কথা না, এই টাকার হিসাব হবে। একাগারের বিএনপির সকল হিসাব নেবে। বিএনপি এগুলি ভুলে যায়নি। তারেক জিয়ার নির্যাতন, বেগম খালেদা জিয়া গ্রেপ্তার, কুকুর মৃত্যু, এবং বিএনপিকে ভাঙ্গা, বিএনপি যে ক্ষতি করছে, বিএনপির এদের কারণে হাজার হাজার নেতাকর্মীকে শেখ হাসিনা গুম করার সুযোগ পেয়েছে, ক্রস ফায়ারে দেওয়ার সুযোগ পেয়েছে, এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে। সব হিসাব হবে। এবং 2বারের অবৈধ এমপি হয়েছে জাতীয় পার্টির থেকে, ফেনী 3 আসন থেকে শেখ হাসিনার হাত ধরে 2বার এমপি হয়েছে। শেখ হাসিনা আওয়ামী লীগে নেয়নি, জাতীয় পার্টির থেকে তাকে এমপি বানিয়েছে। 18 সালে এমপি হয়েছে এবং 24 সালে এমপি হয়েছে। 18 সালে রাতের ভোটে এমপি বানিয়েছে। জনগণ তো ভোট দেয়নি, এটা শেখ হাসিনা বানিয়েছে। 24 সালে আমি দামি নির্বাচন যেটাকে বলা হয়, শেখ হাসিনার এক একটা নির্বাচন তো এক এক কারণে বিখ্যাত। 14 সালেরটা বিখ্যাত হয়েছে বিনা ভোটের, 18টা রাতের ভোটের, 24 সালেরটা আমি দামির এমপি ছিল। পরে যখন 5 আগস্টের এই বিপ্লব ঘটলো, বিপ্লবের পর বিদেশে পালিয়ে গেছে। বিদেশে পালিয়ে গিয়ে 1-1.5 বছর মানে বাহিরে ছিল, কিছুদিন আগে বাংলাদেশে ঢুকছে, ঢোকার পরে এখন কট খেয়েছে। বিএনপি ছাড়বে না, বিএনপি সকল হিসাব নেবে। কারণ বিএনপির যে ক্ষতি করছে, বিএনপির প্রচুর নেতাকর্মী ক্ষতি হয়েছে একাগারের ঘটনার কারণে। এই একাগারের 2 জনের অন্যতম এই মাসুদ উদ্দিন চৌধুরী। আর মঈন আহমেদ তো আছে, আর দেশে আসবে না, কোনোদিনই আসবে না, কারণ অবসরে যাওয়ার পর আর আসেনি। তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। এই যে বিডিআর হত্যাকাণ্ড, 57 জন সেনা কর্মকর্তা মারা গেছেন, তখন এরা রানিং অফিসার। ও সাভার ক্যান্টনমেন্টে জিওসি ছিল, কোনো ভূমিকা রাখে নাই, গুরুত্বপূর্ণ সাভার ক্যান্টনমেন্ট। এবং মঈন আহমেদ তো সেনাপ্রধান ছিলেন, সেনাপ্রধান তার দায়িত্ব এড়াতে পারবেন না। সব হিসাব বিএনপি নিবে, বিএনপি এমনি ছেড়ে দেবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।